আসসালামু আলাইকুম বন্ধুরা। ব্র্যান্ডের নাম শুনলেই আমাদের মনে যারা গুচিয়ের মতো বিদেশি সব নাম বেশি ওঠে, অথচ আমাদের বাংলাদেশেও একসময় বিশ্বের সবচেয়ে বড় ব্র্যান্ড ছিল। আজকে যেখানে যারা গুচি এর নেট ভ্যালু 12 থেকে 15 বিলিয়ন, যেখানে বাংলাদেশে এমন একটি পণ্য ছিল যার বর্তমান নেট ভ্যালু প্রায় 10 বিলিয়ন। কি বিশ্বাস করতে কষ্ট হচ্ছে? বলছি বাংলাদেশের এক সময়ের লাক্সারি গ্লোবাল ব্র্যান্ড ঢাকাই মুসলিনের কথা। ঢাকাই মুসলিনের উল্লেখ বেশ কয়েকটি রোমান এবং গ্রিক বিবরণে পাওয়া যায় এবং ছোটবেলা থেকেই আমাদেরকে পড়ানো হয়েছে বাংলাদেশ এক সময় ঢাকাই মুসলিন খুবই বিখ্যাত ছিল। একটি 22 গজের মুসলিন কাপড় একটি ম্যাচ বক্সের ভেতর কিভাবে ভাঁজ করে রাখা যেত, এইসব গল্প। আর এই কাপড় এখন বিলুপ্ত। বাংলাদেশের সকল একাডেমিক বইতেই একই কথা বলা হয়, কিন্তু আপনার কি মনে হয় না এই কথায় অনেকটা ফাঁক ফোকর আছে? এত মূল্যবান ঐতিহ্যবাহী একটি কাপড় কিভাবে তৈরি হতো, কোন কোন দেশে রপ্তানি হতো, কিভাবে, কেন এবং কখন এটি বিলুপ্ত হয়ে যায়? ঢাকাই মুসলিন ইতিহাস ইচ্ছাকৃত নাকি অনিচ্ছাকৃতভাবে গোপন করা হয়েছে তা আমি জানি না, কিন্তু এই ইতিহাস সকলের জানা উচিত। আজকে সেই ইতিহাসই বলবো। ঢাকাই মুসলিন কেবল একটি বস্ত্র নয়, এটি ছিল বাঙালি কারিগরদের শ্রেষ্ঠত্ব, আভিজাত্য এবং শৈল্পিক উৎকর্ষের একটি প্রতীক। বুনো বাতাস, প্রবাহমান জল বা ভোরের শিশির নামে পরিচিত এই অতি সূক্ষ্ম বস্ত্রটি হাজার বছর ধরে বিশ্বজুড়ে বিস্ময় সৃষ্টি করেছিল। তবে এই গৌরবের সমান্তরালে রয়েছে এক বিষাক্ত বেদনার ইতিহাস। 18 ও 19 শতকে ব্রিটিশ ঔপনিবেশিক শাসন এবং শিল্প বিপ্লবের আগ্রাসনে এই শিল্প ধ্বংস হয়ে যায়। ধ্বংস আরো অনেক শিল্পই হয়েছিল, কিন্তু মুসলিনের ধ্বংসের কাহিনী যেন সবচেয়ে বেশি করুণ। কারণ মুসলিনের বিলুপ্তির কোনো আকস্মিক ঘটনা ছিল না, বরং এটি ছিল ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির পরিকল্পিত ইন্ডাস্ট্রিয়াল জেনোসাইড বা শিল্পগত গণহত্যা। খেয়াল করুন, 1757 সালে পলাশী যুদ্ধের পর কোম্পানি যখন বাংলাদেশের দেওয়ানি লাভ করে, তখন থেকে এই শিল্পের ধ্বংসের সূচনা হয়। সময়টা মূলত 17 থেকে 1800 শতকে, অর্থাৎ এমন এক সময় যখন পশ্চিমা দেশগুলোতে শিল্প বিপ্লব চলছিল। ব্রিটিশ সরকার মূলত শিল্প বিপ্লবের সময়, বিশেষ করে 1780 এবং 1790 এর দশকে ল্যাঙ্কাশায়ার ও ম্যানচেস্টারে বাষ্প শক্তি চালিত নতুন তুলা মিল স্থাপন এবং উৎপাদন শুরু করে। কিন্তু তারা বুঝতে পেরেছিল যে ম্যানচেস্টারে কোনো মেশিন কখনো বাঙালি তাঁতের মানের সাথে মেলে না। অতএব ব্রিটিশ বস্ত্রশিল্পের টিকে থাকার একমাত্র উপায় ছিল মুসলিনকে প্রতিযোগিতা থেকে শারীরিক এবং অর্থনৈতিকভাবে বিচ্ছিন্ন করা। তাই তারা বিভিন্ন পদক্ষেপ নিতে থাকে। তবে সবচেয়ে মর্মান্তিক ঘটনা হলো ব্রিটিশ মুসলিম তাঁতিদের হাতের আঙ্গুল কেটে দেয়, যাতে তারা বুনন কাজ করতে না পারে। অনেকে আবার বলে কারিগররা চরম নির্যাতন এবং দাসত্বের হাত থেকে বাঁচতে অনেক সময় নিজেরাই নিজেদের আঙ্গুল কেটে ফেলতেন, যাতে তাদের আর বুনন কাজ করতে না হয়। শারীরিক নির্যাতনের চেয়েও ভয়াবহ ছিল অর্থনৈতিক আঙ্গুল কাটা, যেখানে ব্রিটিশরা তাদের যন্ত্রপাতি ধ্বংস সাধন করে এবং তাদের কৃষি মজুর হিসেবে কাজ করতে বাধ্য করে। ব্রিটিশরা গোমস্তা নামক একদল দালালদের মাধ্যমে তাদের উপর কঠোর নিয়ন্ত্রণ আরোপ করে। তাদের জোরপূর্বক অগ্রিম টাকা বা দাদন দেওয়া হতো। অত্যন্ত কম মূল্যে মুসলিম বিক্রিতে বাধ্য করা হতো, যা প্রায়শই কাঁচামালের দামের চেয়েও কম ছিল। তাদের অন্য কোনো দেশীয় বা ইউরোপীয় বণিকদের কাছে পণ্য বিক্রি করতে পারতেন না। এই ঋণের চক্রে আটকে পড়ে অসংখ্য কারিগর চরম দারিদ্র্যের শিকার হন। ব্রিটিশ সরকার ল্যাঙ্কাশায়ার ও ম্যানচেস্টারের নতুন মিলগুলোর স্বার্থ রক্ষায় বাংলার মুসলিমের উপর অস্বাভাবিক শুল্ক আরোপ করে। এই শুল্কের হার ছিল প্রায় 70 থেকে 80%। বিপরীতে বিলেত থেকে আসা যান্ত্রিক কাপড়ের উপর শুল্ক ছিল মাত্র 2 থেকে 10%। এই বৈষম্যমূলক নীতির কারণে মুসলিম তার প্রতিযোগিতার ক্ষমতা হারায়। 1811 সালে যেখানে বাংলার রপ্তানির 95% ছিল বস্ত্র, 1840 সালের মধ্যে তা মাত্র কয়েক শতাংশে নেমে আসে। 1770 সালে 76-এর মনন্তরে বাংলার 1/3 মানুষ মারা গেল, তাঁতি সম্প্রদায়ের অবশিষ্টাংশ প্রায় মুছে যায়। আবার 19 শতকের মাঝামাঝি নাগাদ মুসলিম উৎপাদনের যে একটি গাছ ব্যবহার করা হতো, নাম ছিল ফুটিকার্পাস। সেই ফুটিকার্পাস গাছটি প্রকৃতি থেকে পুরোপুরি হারিয়ে যায়। মুসলিম শিল্পের পতন ঘটলে কৃষকরা এই কঠিন চাষাবাদ ছেড়ে অন্য ফসলে মনোযোগ দেয়। ফুটিকার্পাসের চাষ বন্ধ হয়ে যাওয়ার বীজগুলো আর সংরক্ষণ করা হয়নি, ফলে 20 শতকের শুরুতে মুসলিম হয়ে উঠে একটি পৌরাণিক উপকথা, যার কোনো বাস্তব অস্তিত্ব আর অবশিষ্ট ছিল না। কারণ মুসলিম তৈরির পদ্ধতি ছিল খুবই জটিল। মুসলিমের অবিশ্বাস্য সূক্ষ্মতার মূল রহস্য নিহিত ছিল এই ফুটিকার্পাস নামক এক বিশেষ জাতীয় তুলা গাছের মধ্যে। এই গাছটি বিশ্বের অন্য কোথাও জন্মানো সম্ভব ছিল না। এটি মূলত ঢাকা থেকে দক্ষিণ পূর্ব মেঘনা নদীর তীরে প্রায় 12 মাইল বিস্তৃত এলাকায় উৎপাদিত হতো। মেঘনা, শীতলক্ষা এবং ব্রহ্মপুত্র নদীর অববাহিকায় পলিমাটি সমৃদ্ধ এই অঞ্চলের আর্দ্রতা এবং জলবায়ু এই ফুটিকার্পাসের জন্য ছিল অপরিহার্য।
অনস্বীকার্য। ফুটিকার্পাসের আঁশ ছিল অত্যন্ত ছোট এবং ভঙ্গুর, যা আধুনিক কারখানার যন্ত্রপাতির মাধ্যমে তৈরির উপযোগী নয়। তবে এই আঁশের একটি অনন্য বৈশিষ্ট্য ছিল, মেঘনা নদীর পানিতে ভেজালে এটি সংকুচিত হওয়ার পরিবর্তে আরো শক্তিশালী এবং চকচকে হয়ে উঠত। শুধুমাত্র মসলিনের কারিগররাই জানতো কিভাবে এই ভঙ্গুর আঁশ থেকে অতি সূক্ষ্ম সুতা তৈরি করতে হয়। মসলিন তৈরির প্রক্রিয়াটি ছিল অত্যন্ত শ্রমসাধ্য এবং 16টিরও ভিন্ন ভিন্ন ধাপে বিভক্ত। এই প্রক্রিয়ার প্রতিটি ধাপ ভিন্ন ভিন্ন গ্রামের কারিগররা সম্পন্ন করতেন। প্রথমত, তুলা থেকে বীজ আলাদা করার জন্য বোয়াল মাছের দাঁত সমৃদ্ধ চোয়াল ব্যবহার করা হতো, যা সূক্ষ্মভাবে তুলা পরিষ্কার করতে সক্ষম ছিল। সুতা কাটার কাজটি মূলত কম বয়সী নারী কারিগররা করতেন, কারণ তাদের আঙ্গুলের সংস্পর্শ ছিল সবচেয়ে কোমল। মসলিনের সুতা কাটার জন্য অত্যধিক আর্দ্রতার প্রয়োজন হতো, তাই তারা ভোরবেলা বা গুধুলি লগ্নের নদীর তীরে বা কখনো মাঝ নদীতে নৌকায় বসে সুতা কাটতেন, যেন বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ সবচেয়ে বেশি থাকে। এই সুতা এতই পাতলা ছিল যে সাধারণ চোখে তা দেখা প্রায় অসম্ভব ছিল। অতি জটিলতা দেখেই মসলিন হারিয়ে যাওয়ার পর দ্বিতীয়বার বানানো অনেক কঠিন হয়ে পড়ে। তবে আশার বাণী হচ্ছে, দীর্ঘ 170 বছর পর মসলিন পুনরুদ্ধারের যে সম্ভাবনা দেখা দিয়েছে। 2014 সালের শেখ হাসিনার নির্দেশে মসলিন পুনর্জীবিত করার জন্য একটি মেগা প্রজেক্ট হাতে নেওয়া হয়। বাংলাদেশ তাঁত বোর্ড, রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং তুলা উন্নয়ন বোর্ডের সমন্বয়ে একটি গবেষণা দল এই অসাধ্য সাধনে কাজ শুরু করে। পুনরুদ্ধার প্রক্রিয়ার সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল ফুটিকার্পাস এই গাছটি খুঁজে বের করা। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিজ্ঞানী অধ্যাপক ডক্টর মোহাম্মদ মঞ্জুর হোসেনের নেতৃত্বে একটি দল দেশের বিভিন্ন প্রান্ত থেকে 39 প্রজাতির তুলা সংগ্রহ করেন। ফুটিকার্পাসের কিছু প্রজাতি পাওয়ার পরও কোনটি মসলিনের জন্য প্রয়োজন তা বের করা মুশকিল হয়ে পড়ে, কারণ বাংলাদেশের জাদুঘরে সংরক্ষিত মসলিন শাড়িটি গবেষণার জন্য তাদেরকে দেওয়া হয়নি। সর্বশেষ গবেষক দল লন্ডনের ভিক্টোরিয়া অ্যান্ড আলবার্ট মিউজিয়ামে সংরক্ষিত 18 শতকের আসল মসলিনের নমুনা থেকে তথ্য সংগ্রহ করে এবং কিউ গার্ডেন থেকে ফুটিকার্পাসের প্রাচীন শুকনো পাতার নমুনা সংগ্রহ করেন। দীর্ঘ 6 বছর খোঁজাখুঁজির পর 2020 সালে ডিএনএর সিকোয়েন্সিং এবং ফরেনসিক বিশ্লেষণের মাধ্যমে গাজীপুরের কাপাসিয়া অঞ্চলে একটি গাছের সন্ধান পাওয়া যায়, যা প্রাচীন ফুটিকার্পাসের সাথে শতভাগ মিলে যায়। এটি ছিল পুনরুদ্ধারের প্রক্রিয়ার সবচেয়ে বড় অর্জন। কিন্তু কেবল তুলা পাওয়াই যথেষ্ট ছিল না, প্রয়োজন ছিল সেই অতি সূক্ষ্ম তুলা তৈরির দক্ষতা, যা সময়ের সাথে সাথে হারিয়ে গিয়েছে। গবেষকরা মসলিন তাঁতিদের বংশধরদের খুঁজে বের করেন এবং তাদের সহায়তায় প্রাচীন বর্ণনার ভিত্তিতে পুনরায় সুতা কাটার কৌশল রপ্ত করেন। বর্তমানে এই প্রকল্পের অধীনে 750 কাউন্টের সুতা তৈরি সম্ভব হয়েছে, যা 18 শতকের মসলিন মানের খুব কাছাকাছি। কাউন্ট হচ্ছে সুতা তৈরির এক ধরনের পরিমাপ। 1 কিলোমিটার সুতাকে ওজন করলে যত গ্রাম হয় তা দিয়ে সুতার দৈর্ঘ্যকে ভাগ করলে কাউন্ট পাওয়া যায়। মসলিন তৈরিতে অনেক সূক্ষ্ম সুতার ব্যবহার করতে হয়, যেমন ধরুন 500 কাউন্ট অর্থাৎ 1000 মিটার দীর্ঘ সুতা, যার ওজন মাত্র 2 গ্রাম। এবার খুঁজতে শুরু হয় দেশের কোথায় এখনো তাঁতিরা চরকায় সুতা কাটেন। কল বা কারখানায় এই সুতা দিয়ে কাপড় তৈরি ছিল অসম্ভব। পরে জানা যায় কুমিল্লার চান্দিনায় এখনো তাঁতিরা রয়েছে, তারা খদ্দরের জন্য চরকায় মোটা সুতা কাটেন। গবেষকরা সেখানে ছুটে যান। তারা ভাবেন এমন তো হতে পারে যে তাদের পূর্বপুরুষদের কেউ মুসলিম সুতা কেটেছিলেন। বহুদিন ঘোরাঘুরির পর তারা হাসু ও নূরজাহান নামের অসতিপর 2 বৃদ্ধার সন্ধান পান। তারা বলতে পেরেছেন তাদের পূর্বপুরুষেরা মুসলিম সুতা কাটতেন। তাদেরও ছোটবেলায় মিহি সুতার স্মৃতি রয়েছে, কিন্তু বয়সের ভারে তারা এখন সুতা কাটার কাজ করেন না। তাই শেষ পর্যন্ত মোটা সুতা কাটুনিদের দিয়েই কাজ করানোর সিদ্ধান্ত নেওয়া হয়। তাদের 5 জন করে 8টি দলে ভাগ করা হয়। সেখান থেকে পরবর্তীতে 6 জন সেরা সুতা কাটুনি বের করা হয়, আর এই প্রক্রিয়ায় করতে সময় লাগে 2 বছর। নতুন করে এই সুতা কাটার জন্য চরকা তৈরি করা হয়। সুতা মিহি করার ব্যাপারটাকে 3 আঙ্গুলের জাদু বলা হয়। 3 আঙ্গুল কিভাবে তুলা ছাড়াতে হবে তার উপর সুতা কতটা মিহি হবে সেটা নির্ভর করে। নারীদের আঙ্গুলি এই সুতার সবচেয়ে মিহি হয়, তাই এই কাজে কম বয়সী কিছু নারীদের নেওয়া হয়। তাদের আঙ্গুলের বিশেষ যত্ন নেওয়া হয়। চরকার এক ফাঁকে তারা কতটুকু সুতা ছাড়বেন এ ব্যাপারে তাদের প্রশিক্ষণ দিয়ে একাগ্রতা তৈরি করা হয় এবং পরে কাজ শুরু করা হয়। এরকম আরো অনেক চেষ্টায় শাড়ি তৈরিতে সফল হয় গবেষক দল। প্রথম অবস্থায় শাড়িটি তৈরি করতে খরচ করে প্রায় 3,60,000 টাকা। গবেষকদের প্রত্যাশা এই খরচ আস্তে আস্তে কমতে থাকবে। ইতিমধ্যে তারা মোট 6টি শাড়ি তৈরি করেছে। একটি শাড়ি শেখ হাসিনাকে উপহার হিসেবে দেওয়া হয়। মুসলিম উৎপাদন যেমন অনেক প্রতিবন্ধকতা রয়েছে, তেমনি রয়েছে অনেক সম্ভাবনা। উৎপাদন খরচ কমানো, অধিক পরিমাণ দক্ষ কারিগর নিয়োগ এবং জলবায়ুর প্রতিকূলতা কাটিয়ে উঠতে পারলেই মুসলিম আগের মতো আবার জনপ্রিয়তা অর্জন করতে পারবে। তাই সরকারের উচিত হারিয়ে যাওয়া এই মূল্যবান সম্পদকে কাজে লাগানো এবং এটাকে বাংলার ঐতিহ্য হিসেবে ফিরিয়ে নিয়ে আসা। ধন্যবাদ সাথে থাকার জন্য।